ওয়েলকাম টু মাই ক্লাস। সবার জন্য আইল স্পিকিং বই থেকে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। প্রথম ক্লাসটি নিশ্চয়ই করেছেন। আজকের ক্লাসে যা আমরা পড়ব সেটি হচ্ছে 7 গোল্ডেন রুলস সম্পর্কে জানব। এটি আছে সবার জন্য আইল স্পিকিং বইয়ের পেজ নাম্বার 10-এ। যাদের কাছে বইটি আছে তারা পেজ নাম্বার 10-এ চলে যান, আর যাদের কাছে বইটি নেই তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করতে পারেন, অথবা গুগলে গিয়ে ড্রিমেড ফাউন্ডেশন লিখলেই যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে গিয়েও এই বইটি সরাসরি অর্ডার দিতে পারেন, অথবা রকমারি থেকেও এই বইটি সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা সবার জন্য আইল স্পিকিং বইয়ের পেজ নাম্বার 10-এ চলে যাই। সবার জন্য আইল স্পিকিং বইয়ের পেজ নাম্বার 10-এ আছি। আর বলে রাখি, এই পেজ নাম্বার আমি বলতেছি 3rd এডিশনের বই থেকে। যাদের কাছে 2nd এডিশনের বই আছে তারা পেজ নাম্বার 12-এ চলে যেতে পারেন। 12-এ গেলে এইগুলো পেয়ে যাবেন। তো এই পেজ নাম্বার থেকেই মূলত স্পিকিং পার্ট 1 শুরু হয়েছে। আর স্পিকিং পার্ট 1-এর শুরুতেই আমি রেখেছি স্পিকিং পার্ট 1 রিলেটেড ট্রিক্স এবং টিপস। আর এখানেই হচ্ছে আমি বলেছি স্পিকিং পার্ট 1-এ আনসার করার জন্য আপনাকে 7 গোল্ডেন রুলস মেনটেন করে আনসার দিতে হবে। এই সবগুলো রুলস আপনি কিভাবে মেনটেন করবেন এবং এই বই আপনাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটি নিয়ে আলোচনা করছি। তো 7 গোল্ডেন রুলস একটি একটি করে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটি হচ্ছে স্মাইল। আপনি যখন কথা বলবেন, কথা বলা শুরু করবেন, হতে পারে আপনি আপনার স্পিকিং পার্টনারের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি নিজে নিজে প্র্যাকটিস করছেন এবং এক্সাম হলে তো অবশ্যই এক্সামিনার যখন আপনাকে প্রশ্ন করছে তখন আপনি ঠোঁটের কোণায় ছোট্ট একটি স্মাইল রেখে কথা বলা শুরু করবেন। এটি টোটালি সায়েন্টিফিক যে এই স্মাইল আপনাকে অনেক কনফিডেন্ট করবে। কিভাবে আমি সায়েন্টিফিক বলতেছি সেটির ব্যাখ্যা দিই। এই যে বই দেখতে পাচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি জানি না আপনারা এই বইটি পড়েছেন কিনা, পড়ে থাকলে জানবেন। আর এই বইটি আমি সেভারাল টাইমস পড়েছি। এই বইয়ের পেজ নাম্বার 6-এ যদি চলে যান তাহলে দেখবেন এখানে রাইটার কথা বলতেছে যে আমাদের কোন অ্যাক্টিভিটি বা কোন ইমোশনের সময় কী ধরনের হরমোন নিঃসৃত হয় এবং সেটি আমাদেরকে কী ধরনের কাজ করতে সহায়তা করে। তো এখানে উনি যখন আসলে হ্যাপিনেস এবং স্মাইল নিয়ে কথা বলেছেন, উনি বলতেছেন যখন আমরা হাসি তখন আমাদের ব্রেন থেকে একটি হরমোন নিঃসৃত হয় যেটি আমাদেরকে রিল্যাক্সড রাখে। তাই আপনি যখন কথা বলবেন এক্সামের সময় বা প্র্যাকটিস করার সময় যখন কথা বলবেন, দেখবেন এই হাসি আপনাকে একদম রিল্যাক্সড করে দিচ্ছে এবং খুব ন্যাচারালি আপনি কথা বলতে পারবেন। এবং এটি খুবই জরুরি। আমরা অনেক সময় খুব কোল্ড ওয়েতে, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়ার চেষ্টা করি এবং খুব থাকে, আমি বলবো রিজিড থাকি। এটি করবেন না। একটি ঠোঁটের কোণে ছোট্ট একটি স্মাইল রাখেন এবং কথা বলা শুরু করেন, তাহলে দেখবেন আপনি অনেক রিল্যাক্সড ফিল করছেন। অ্যান্ড ইটস সায়েন্টিফিক। 7 গোল্ডেন রুলসের দ্বিতীয় রুলটি হচ্ছে ইউজ এ স্টার্টার অর সাইন পোস্টিং ফ্রেজ। আপনি যখন কথা বলা শুরু করছেন সেটি হতে পারে পার্ট 1-এ অথবা পার্ট 3-তে। আপনি যখন কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন ডিরেক্টলি, এক্সামিনার আপনাকে একটি একটি করে কোয়েশ্চেন করছে, আপনি আনসার দিচ্ছেন, তখন অবশ্যই প্রতিটি কোয়েশ্চেন শুরু করার সময় একটি স্টার্টার ব্যবহার করবেন অথবা সাইন পোস্টিং ফ্রেজ ব্যবহার করবেন। তো এই স্টার্টার বা সাইন পোস্টিং ফ্রেজ কি সেটি কিন্তু এই পেজ থেকেই ব্যাখ্যা শুরু হয়েছে। যেমন আমি এই পেজ নাম্বার 10 থেকেই শুরু করেছি। 40টি স্টার্টার্স বা সাইন পোস্টিং ফ্রেজেস আমি রেখেছি। প্রথম 30টি হচ্ছে ডিরেক্টলি আপনি আনসার শুরু করার সময় ব্যবহার করতে পারেন, এবং লাস্টের যে 10টি সাইন পোস্টিং ফ্রেজেস আমি রেখেছি সেগুলো আপনি ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন পার্ট 3-তে আমরা যখন অনেক লম্বা আনসার দিচ্ছি, কারণ পার্ট 3-তে আমাদেরকে লম্বা আনসার দিতে হবে, তখন কিন্তু ওই সাইন পোস্টিং ফ্রেজেস আপনি ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনাকে এক্সামিনার একটি কোয়েশ্চেন করলো, সেই কোয়েশ্চেনের আলোকে আপনি ওয়েল বলবেন, আই থিঙ্ক বলবেন, আই বিলিভ বলবেন, আই রেকন বলবেন, দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট, দ্যাটস এ টাফ ওয়ান, ইন মাই ওপিনিয়ন, এগুলোর কোনটি বলবেন সেগুলো অনবরত সব সময়ই প্র্যাকটিস করবেন। সব সময় কখনো এটি বাদ রেখে প্র্যাকটিস করবেন না। আর আমরা অনেক সময় দেখি, আমি অনেক আইএলটিএস টেকার্সকে দেখেছি, আমি যেহেতু মক টেস্ট নিই বা আমি কোর্স করাই, এদেরকে দেখেছি আই থিঙ্ক দিয়ে সব কোয়েশ্চেনের আনসার শেষ করে দিচ্ছে। এটা দিয়ে আসলে কি বোঝায়? যখন আপনি একটি স্টার্টার দিয়েই আনসার বারবার শুরু করছেন, এটি বোঝায় যে আপনার লেক্সিক্যাল রিসোর্সে দখল খুব কম,
আপনার ভোকাবুলারির সংকট আছে, যখন আপনি বিভিন্ন ধরনের সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করছেন, যা আসবার জন্য স্পিকিং বই আপনার 30 পেয়ে যাবেন ইনাফ, এই 30 থেকেই আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টার্টার ব্যবহার করবেন। অবশ্যই মনে রাখবেন এটি যেন অবশ্যই কোয়েশ্চেনের সাথে যুক্তিসঙ্গত হয়। এটি যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি স্কোর ম্যাক্সিমাইজ করবেন। তো দেখেন আমরা একটু এখানে সাইন পোস্টিং ফ্রেজেস কীভাবে ব্যবহার করা হয়েছে স্যাম্পল আনসারগুলোতে, সেগুলো একটু দেখে নিই। একদম প্রথম টপিকটাতেই আমি চলে যাব, সেটি হচ্ছে ওয়ার্ক অর স্টাডি রিলেটেড কোয়েশ্চেন্স। তো আমি যেমন এখানে কোয়েশ্চেন রেখেছি, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট। তো এখানে যদি আমি আনসার শুরু করি, ওয়েল দিয়ে শুরু করতে পারি। ওয়েল দিয়ে কেন শুরু করব? মনে রাখবেন যে কোয়েশ্চেনের আনসারের জন্য ডিরেক্টলি মানে কোনো সাইন পোস্টিং করা যায় না। আচ্ছা, তার আগে একটু বলে নিই সাইন পোস্টিং মানে কি। মনে করুন আপনি কোথাও যাবেন, এই উদ্দেশ্যে বের হয়েছেন, তো রাস্তাগুলোতে দেখবেন সাইন পোস্ট করা আছে যে হ্যাঁ এই দিকের রাস্তা অমুক জায়গায় গিয়েছে, বাম পাশের রাস্তা অমুক জায়গায় গিয়েছে, সোজা অমুক জায়গায় গিয়েছে। এগুলো কিন্তু আসলে সাইন পোস্টিং। তো আপনি যখন কথা বলছেন, এক্সামিনারকে সাইকোলজিক্যালি কানেক্ট করার জন্য আপনি এই ধরনের স্টার্টার বা সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করবেন। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো, ডু ইউ লাইক মিউজিক। এখন হতে পারে আপনি মিউজিক পছন্দ করেন না, সেটা বলতে চাচ্ছেন, কিন্তু প্রচলিত ধারণা কি, আমাদের একটি কনসেপশন আছে যে হ্যাঁ সবাই মিউজিক পছন্দ করে, এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে মিউজিক পছন্দ করে না। অথবা আপনাকে জিজ্ঞেস করলো, ডু ইউ লাইক পিৎজা। এখন আপনি তো পিৎজা পছন্দ করেন না, তাই না? এখন সেটিও যদি আপনি না বলতে চান, তখন কিন্তু বলতে পারেন, টু বি ভেরি অনেস্ট। এই যে টু বি ভেরি অনেস্ট, এই যে ইন্টোনেশনটা দিলেন, সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে আপনি প্রচলিত কথার, প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু বলতে চাচ্ছেন। এটাই হচ্ছে এক্সামিনারকে সাইকোলজিক্যালি কানেক্ট করে ফেলা, সাইন পোস্টিংয়ের কাজ। তো যখন এরকম ডিরেক্ট কোনো সাইন পোস্টিং পাবেন না, তখন যে সাইন পোস্টিং ফ্রেজেস আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ওয়েল। যেমন আপনাকে জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট। সেখানে আসলে সাইন পোস্টিং দেওয়ার মতো মানে ডিরেক্টলি কানেক্ট করার মতো কিছু নেই, তখন ওয়েল ব্যবহার করেন শুধু। এটি খুবই ন্যাচারাল এবং আমি বলবো নেটিভ স্টাইল, কারণ নেটিভরা ওয়েল এই সাইন পোস্টিংটি অনেক ব্যবহার করে। তো পরের কোয়েশ্চেন আমি শুরু করেছি, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক। সো এখানে বলেছে অনেস্টলি স্পিকিং, এটি দিয়ে শুরু হয়েছে। পরে হচ্ছে, হোয়াই ডু ইউ চুজ দিস কাইন্ড অফ ওয়ার্ক। আমি শুরু করেছি বেসিকলি। তারপর হচ্ছে, ডু ইউ প্ল্যান টু কন্টিনিউ দিস জব ইন দ্য ফিউচার। আমি বলেছি ইয়েস আই ডু। এবং লাস্টের 5 নম্বর কোয়েশ্চেনের আনসার আমি শুরু করেছি, হাউ ডু ইউ ব্যালেন্স ইউর জব উইথ আদার রেসপন্সিবিলিটিস। এটি শুরু হয়েছে ওয়েল দিয়ে। তো এইভাবে আপনি যতগুলো কোয়েশ্চেন পাবেন স্যাম্পল আনসার হিসেবে, আমি মেনটেন করার চেষ্টা করেছি যে সবগুলোতেই সাইন পোস্টিং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে। আর যেগুলোতে হয়নি, আপনাদের দায়িত্ব হলো এখান থেকে সাইন পোস্টিং ফ্রেজেস তো শিখেই নিয়েছেন, এইখান থেকে শিখে আপনারা নিজেদের মতো অ্যাপ্রোপ্রিয়েট সাইন পোস্টিংটি ব্যবহার করবেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবেন না স্পিকিংয়ে 7+ পেতে। অবশ্যই আপনি স্পিকিংয়ে 7+ পাবেন, অ্যান্ড ইজ গ্যারান্টেড। 7 গোল্ডেন রুলসের তৃতীয় এবং চতুর্থ রুলস দুটো আসলে ইন্টারকানেক্টেড, তো আমি দুটো একসাথে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তৃতীয়টি হচ্ছে ইউজ 3 সেন্টেন্সেস, মানে স্পিকিং পার্ট 1-এ, 3-তে না কিন্তু অনলি 1-এ যখন আপনি আনসার করছেন, 3 সেন্টেন্সের মধ্যে আপনার আনসার সীমাবদ্ধ রাখবেন। এটি কেন? এটির কারণ হচ্ছে আইএলটিএস স্পিকিং হচ্ছে পুরোটাই হচ্ছে টাইমের খেলা। শুধু স্পিকিং না, যে কোনো মডিউল টাইম নিয়েই খেলা করে। তো স্পিকিংয়ে কিন্তু এক্সামিনার আপনার টাইম কন্ট্রোল করে। ওদের একদম নিয়ম আছে 14 মিনিটসের মধ্যেই আপনার স্পিকিং শেষ করে দেবে, আপনি যেরকমই কথা বলেন না কেন। তো এটি তারা কিভাবে করে দেখেন, পার্ট 2-তে আপনাকে 4 মিনিটের মধ্যেই ওরা হচ্ছে পার্ট 2 মোটামুটি গুছিয়ে ফেলবে। এখানে 4 মিনিট ধরলাম আমি, বাকি পার্ট দুটো থাকে, পার্ট 1-এ 5 মিনিট এবং পার্ট 3-তে 5 মিনিট। এই হলো মোটামুটি 14 মিনিট। তাহলে 5 মিনিটের মধ্যে আপনি সর্বোচ্চ, এক্সামিনার আপনাকে সর্বোচ্চ 8টি কোয়েশ্চেন করতে পারে, 8টি কোয়েশ্চেনে আপনি মোটামুটি শেষ করে দিতে পারেন। তো দেখা গেছে, মানে আমি এটি গবেষণা করে বের করেছি যে আমরা প্রতিটি কোয়েশ্চেনের আনসারের জন্য একদম খুব মানে ম্যাক্সিমাম ইউটিলাইজ যদি করতে চাই, তাহলে খুব বেশি হলে 25 সেকেন্ড সময় ব্যয় করে আমাদের আনসার দেওয়া উচিত। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বা অনেক
এটা স্টাডি করে দেখলাম যে আমরা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে যদি একটি ওয়েল ডেভেলপড আনসার দিতে চাই তাহলে সেটি 3টি সেন্টেন্সের মাধ্যমেই দেওয়া যায়। তো সেই 3 সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, সেটা হবে DWE। ডি মানে হচ্ছে ডিরেক্ট আনসার। আপনাকে যখন এক্সামিনার কোয়েশ্চেন করবে, যেমন ডু ইউ লাইক মিউজিক, এটা যখন কোয়েশ্চেন করলো এটির একটি স্টার্টার দিবেন এবং ডিরেক্ট আনসার দিবেন। তারপরে হচ্ছে সেকেন্ড যে সেন্টেন্সটা আপনি মেক করবেন সেটি হচ্ছে এই যে আপনি মিউজিক পছন্দ করেন বা করেন না, যেটাই হয় না কেন সেটি কেন, সেটির আনসার দিয়ে দেবেন, মানে ওয়াই। ডাব্লিউ বলতে আমি বুঝেছি ওয়াই এর আনসার দেবেন। এবং থার্ড সেন্টেন্সে গিয়ে আপনি একটি এক্সাম্পল দিয়ে দেবেন। ডান। একদম 20 সেকেন্ডসের মধ্যেই আপনি এটি করতে পারবেন যদি নিয়মিত প্র্যাকটিস করেন। খুব বেশি হলে 25 সেকেন্ড লাগতে পারে। তো স্পিকিং পার্ট 1-এ আনসার করার সময় 20 বা 25 সেকেন্ডের এই ব্যালেন্স যদি আপনি করতে পারেন এবং 3টি সেন্টেন্সের মধ্যে আপনি একটি ওয়েল ডেভেলপড আনসার নিশ্চিত করতে পারেন, অবশ্যই আপনি স্পিকিং পার্ট 1-এ ব্যান্ড 9 আনসার্স দিতে পারবেন। কারণ সব পার্টে ব্যান্ড 9 আনসার দেওয়া সম্ভব হয় না। তাই স্পিকিং পার্ট 1-এ স্কোর প্রথমে ম্যাক্সিমাইজ করে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের 7 গোল্ডেন রুলস এর 5 নম্বর রুলটি হলো ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশনস as many as you can। স্পিকিং পার্ট 1-এ যে 8-10টি কোয়েশ্চেন্স আপনাকে করবে সবগুলোকে কি ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে হবে না, 2-3টা সাকসেসফুলি ব্যবহার করতে পারলেই হবে। তবে মনে রাখবেন ইডিওমেটিক এক্সপ্রেশনস এমনভাবে ব্যবহার করতে হবে এমন যেন মনে না হয় যে হ্যাঁ গতকাল আপনি মুখস্থ করেছেন আজকে এটা ইউজ করেছেন। এটা যদি আপনি আমার সামনেও করেন আমি বুঝে ফেলবো যে হ্যাঁ আপনি একদম ফ্রেশ গতকাল মুখস্থ করে আজকে জোর করে ইউজ করার চেষ্টা করছেন। এটি করবেন না। একদম আইএলটিএস প্রিপারেশনের শুরুতেই এই ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন শিখে সেন্টেন্সে অ্যাপ্লাই করে কোয়েশ্চেনের আনসারের সাথে মিল রেখে ইউজ করার চেষ্টা করবেন যাতে খুব ন্যাচারাল মনে হয়। এটি আপনাকে ন্যাচারাল ভাইব দিতে সাহায্য করবে এবং লেক্সিক্যালি সোর্স অংশে স্কোর ম্যাক্সিমাইজ করতে সহায়তা করবে। তো সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে যেহেতু অসংখ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এবং কোলোকেশনস দেওয়া আছে এবং এগুলি স্যাম্পল আনসারে প্রয়োগ করে দেখানো হয়েছে প্লাস মিনিং দেওয়া আছে, সেগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করলে যখন আপনি এগুলো ইউজ করবেন খুব ন্যাচারাল মনে হবে। তো চলুন আপনাদের সেটি শিখিয়ে দিই। তো আপনারা পেজ নাম্বার 31-এ চলে আসেন। এখানে আমি টপিক নিয়েছি টিমওয়ার্ক। সবগুলোতে একইভাবে দেওয়া আছে, মোরলেস এদিক সেদিক হতে পারে। তো এইখানে টিমওয়ার্ক রিলেটেড যে ইডিওমেটিক এক্সপ্রেশন এবং কোলোকেশনসগুলো আমি ব্যবহার করেছি সেখানে এগুলো আছে 5টি, যেমন 2 heads are better than 1। তো এটি আপনি এখানে পড়বেন এবং এখানে মিনিং দেওয়া আছে, দলগত কাজ একক কাজের চেয়ে বেশি কার্যকর। এই মিনিং পড়াতে শুধু সীমাবদ্ধ থাকবেন না। যদি এটি করেন তাহলে আপনি কখনোই ইডিওমেটিক এক্সপ্রেশন খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন না এবং এটা ন্যাচারাল মনে হবে না। তাই এটি পড়ার পরে আপনি স্যাম্পল আনসারে চলে যাবেন। যেমন প্রথম কোয়েশ্চেনের আনসারে এটি ব্যবহার করে দেওয়া আছে, ডু ইউ লাইক ওয়ার্কিং ইন এ টিম। তো এটি আমি আনসার দিয়েছি, জেনারেলি স্পিকিং আই থরলি এনজয় ওয়ার্কিং ইন এ টিম বিকজ ইট ফস্টার্স কোলাবোরেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো সেকেন্ড সেন্টেন্সে আমি ব্যবহার করেছি 2 heads are better than 1। 2 heads are better than 1, so brainstorming with others often leads to innovative ideas. However, it's important to ensure everyone pulls their weight for the team to succeed। এইখানে everyone pulls their weight এটিও কিন্তু একটি ইডিওমেটিক এক্সপ্রেশন, দুটো ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছে। আপনার দুটো ব্যবহার করার দরকার নেই। আপনি কী করবেন, একটি ব্যবহার করেছেন, এটি কীভাবে ব্যবহার করলো সেটি দেখবেন। তবে এটি যদি কঠিন মনে হয় আপনি আপনার নিজের লেভেলের সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। যেমন এরকম বলতে পারেন, well I love working in a team because I believe 2 heads are better than 1। এটি কিন্তু খুব ন্যাচারালি আপনি ইউজ করে ফেললেন। ঠিক এইভাবে যতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস দেওয়া আছে তার মধ্যে একটি খুব সিরিয়াসলি নেবেন, মানে প্রতিটি টপিকের জন্য অবশ্যই একটি বা দুটো ইডিওমেটিক এক্সপ্রেশন খুব সিরিয়াসলি নিয়ে সেগুলো সেন্টেন্সে বিভিন্নভাবে প্রয়োগ করে প্র্যাকটিস করতে থাকবেন এবং বিভিন্ন কোয়েশ্চেনের আনসারে আপনি নিজের মতো করে আনসার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বই থেকে শিখে নেবেন। এইভাবে যদি ইডিওমেটিক এক্সপ্রেশন শিখে নেন তাহলে খুব সহজেই আপনি এটি অ্যাক্টিভেট করতে পারবেন এবং ন্যাচারাল মনে হবে। আমাদের 7 গোল্ডেন রুলসের 6 নম্বর রুলটি হচ্ছে ইউজ টপিক স্পেসিফিক ভোকাবুলারি।
সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে যত টপিক দেওয়া আছে সেই টপিক রিলেটেড কোয়েশ্চেন দেওয়া আছে এবং কোয়েশ্চেনের যে স্যাম্পল আনসার্সগুলো আমি এখানে ব্যবহার করেছি, চেষ্টা করেছি সবগুলোতে টপিক স্পেসিফিক ভোকাবুলারি নিশ্চিত করতে। আপনার কাজ হলো প্রতিটি টপিক ধরে এমনভাবে প্রিপারেশন নেবেন যেন আপনি সবগুলো স্যাম্পল আনসার্স পড়েন এবং সেইখান থেকে টপিক স্পেসিফিক ভোকাবুলারি পড়ে পড়ে এরকম নোট করে করে একটা একটা করে একদম দাগ দিয়ে রাখবেন এবং সেটার মিনিং এবং কলোকেশন এবং সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয়েছে সেটি সুন্দর করে বুঝে বুঝে পড়বেন। তো আমি একটি উদাহরণ দিই। আমরা চলে আসবো পেজ নাম্বার 30-তে। হোম টাউন যদি আমরা ধরি, হোম টাউন হচ্ছে আমাদের টপিক, এটা একটি জায়গা রিলেটেড কথা হচ্ছে। তো এই রিলেটেড কথা বলতে গেলে আমাদের কী ধরনের টপিক স্পেসিফিক ভোকাবুলারি ব্যবহার করা উচিত আমি একটি স্যাম্পল আনসার থেকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি বলেছি ওয়ার ইজ মাই হোম টাউন। যখন প্রশ্ন করেছে ওয়ার ইজ মাই হোম টাউন, তো লোকেশন রিলেটেড কথা বলতে হবে। সো মাই হোম টাউন ইজ এ স্মল ইয়েট ভাইব্রেন্ট সিটি nestled by the river bank। এখানে রিভার ব্যাঙ্ক এসছে, nestled by নর্দার্ন পার্ট অফ, তারপরে হচ্ছে নোন ফর ইটস রিচ কালচারাল হেরিটেজ। যখন আমরা কোনো টাউন বা সিটি বা নিজের এলাকা সম্পর্কে ব্যাখ্যা করতেছি তখন কালচারাল হেরিটেজ এই শব্দগুলো আসা উচিত। তারপরে সিনারি, ন্যাচারাল সিনারি, তারপরে হচ্ছে ট্রেজার ট্রোভ অফ মেমোরি। এগুলো হচ্ছে আমাদের টপিক স্পেসিফিক ভোকাবুলারি। আসলে আহামরি কোনো টপিক স্পেসিফিক ভোকাবুলারি আলাদা করে যে শিখতে হবে জিনিসটা এরকম না, যদি সবার জন্য আইএলটিএস স্পিকিং বই আপনি ফলো করেন। এই যে আমি এই শব্দগুলো বললাম এগুলো কিন্তু টপিক স্পেসিফিক করে ব্যবহার করা হয়েছে এবং সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে এগুলো নিশ্চিত করা হয়েছে 100%। তাই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের স্যাম্পল আনসারগুলো খুব মনোযোগ দিয়ে এবং নোট নিয়ে নিয়ে পড়বেন এবং মাথায় এগুলো ধরে রাখার চেষ্টা করবেন যে হ্যাঁ, নেসল্ড বাই দ্য রিভার ব্যাঙ্ক এটি এমনি ব্যবহার করা হয়নি, এটি টপিক স্পেসিফিক তাই ব্যবহার করা হয়েছে। নর্দার্ন পার্ট এটিও টপিক স্পেসিফিক, তারপরে কালচারাল হেরিটেজ, তারপরে ন্যাচারাল সিনারি, এগুলো কিন্তু টপিক স্পেসিফিক। তাই এই স্যাম্পল আনসারগুলো খুব সিরিয়াসলি আপনাকে কনসিডার করে পড়তে হবে। 7 গোল্ডেন রুলসের 7 নম্বর রুলটি হলো ইনকর্পোরেট ন্যাচারাল এক্সপ্রেশনস। আপনি যখন কথা বলতেছেন এটি যেন ন্যাচারাল মনে হয়। আর এই 7 নম্বর রুলটি তখনই মেনটেন করা হবে যখন বাকি 6টি রুলস আপনি অ্যাপ্লাই করবেন। প্রথমটি হচ্ছে স্মাইল। আপনি যদি স্মাইল দিয়ে কথা বলেন তাহলে সেটি খুব ন্যাচারাল ওয়েতে কথা বলার একটি ইন্ডিকেশন দেয়, তাই এটি ন্যাচারাল এক্সপ্রেশন দিতে সাহায্য করবে। দ্বিতীয়টি হচ্ছে ইউজ সাইন পোস্টিং ফ্রেজেস অর স্টার্টার। আপনি খুব সুন্দর করে একটি কোয়েশ্চেন শোনার সাথে সাথে যখন এটি সাইন পোস্টিং ফ্রেজ দিয়ে সাইকোলজিক্যালি আপনি এক্সামিনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছেন, সেটি আপনাকে ন্যাচারাল থাকতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে আপনি 3টি সেন্টেন্সেস ইউজ করবেন যেখানে ডিরেক্টলি আনসার দেবেন, কেন এবং এক্সাম্পল দেবেন। এগুলো কিন্তু ন্যাচারাল মনে হবে কারণ এটি কোনো র্যান্ডম আনসার আপনি ক্রিয়েট করছেন না। 4 নম্বরটি হচ্ছে 20 সেকেন্ডের মধ্যেই আপনি আনসার দিয়ে দিচ্ছেন এবং সবগুলো ক্ষেত্রে তাই করেছেন, তার মানে এটি একটি ন্যাচারাল ব্যালেন্স আছে বলে মনে হচ্ছে। এবং 5 নম্বর আর 6 নম্বর হলো ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস এবং টপিক স্পেসিফিক ভোকাবুলারি যখন আপনি ব্যবহার করছেন এই সবগুলো আপনাকে কী করে ন্যাচারাল থাকতে সাহায্য করে এবং অনেক প্র্যাকটিসের মাধ্যমেই এগুলো কিন্তু অর্জন করা সম্ভব। আর টোনটা এমন রাখবেন যেন আপনি ঘাবড়ে গেছেন বা আপনার কনফিডেন্ট লেস বা টপিক সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই এরকম মনে না হয়। আর টপিক সম্পর্কে অনেক আইডিয়া পেতে কী করতে হবে, সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে যেহেতু পার্ট 1-এ 156টি টপিক এবং পার্ট 2-তে 86টি টপিক এর স্যাম্পল আনসার্স দেওয়া আছে এবং পার্ট 3 এর জন্য 430টি কোয়েশ্চেনের স্যাম্পল আনসার দেওয়া আছে। এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন ইনাফ ফর ইউ। কোনো টপিকই আপনার কাছে আননোন মনে হবে না যখন এক্সামিনার আপনাকে যে কোনো টপিক থেকে কোয়েশ্চেন্স করবে। তাই এই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইকে আঁকড়ে ধরে 7+, আমি বলবো 8+ পাওয়ার টার্গেট করুন অ্যান্ড ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস।